হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা ধনী পরিবারের ছেলে হঠাৎ করে একটা মেয়ের প্রেমে পড়ে রাস্তার ফকির হয়ে যায়, আর এরপরই তাদের জীবনে আসতে থাকে একের পর এক টুইস্ট। অসম্ভব রোমান্টিক আর কমেডিতে ভরপুর আমাদের আজকের মুভির গল্পটা। আপনি যদি কখনো না হেসে থাকেন তাহলে কথা দিচ্ছি এই গল্পটা দেখে হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে। নাইম ইজ হিয়ার চ্যানেলের আজকের মুভি মিস্টার প্রাইড ভার্সেস মিস্টার প্রডিউস। তো চলুন তাহলে আর দেরি না করে মূল গল্পে চলে যাওয়া যাক। তবে গল্পটি শুরু করার আগে আপনাদের আমার নতুন চ্যানেল সম্পর্কে বলতে চাই। এই চ্যানেলটা আমি সম্প্রতি খুলেছি শুধুমাত্র এখানে সব ধরনের মুভিগুলো দেওয়ার জন্য। মানে আপনারা তো জানেনই নাইম ইজ হিয়ার চ্যানেলে আমি সবসময় রোমান্টিক লাভ স্টোরিগুলো একটু বেশি বেশি দেই, কিন্তু এই চ্যানেলে আপনারা সব ধরনের মুভি সবসময় পাবেন। তাই এই চ্যানেলে গিয়ে লাল রঙের একটা বাটন আছে না, ওইখানে একটা খুশি মেরে দেন, আর চ্যানেলের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে অ্যান্ড পিন কমেন্টে। তো গল্পটি শুরু হয় শপিং মলে একটা ছেলেকে দেখে যার নাম হচ্ছে জো, আর এই তার ছেঁড়া হ্যান্ডসাম ছেলেকে নিয়ে আমাদের আজকের এই গল্প। আর জো হচ্ছে খুব ধনী পরিবারের একটা ছেলে। আজ সেখানে এসেছে তার গার্লফ্রেন্ডকে বিয়ের জন্য প্রপোজ করতে। তো তার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে মোমো। মোমো যাতে তাকে দেখে ইমপ্রেস হয়ে যায় তাই সে এই উদ্ভট ভাবে সেজেছে, আর সে এই শপিং মলটা আজকের জন্য ভাড়া নিয়েছে এবং তার গার্লফ্রেন্ডের জন্য অনেক কিছুর আয়োজন করেছে যাতে সে তার গার্লফ্রেন্ডকে খুশি করতে পারে আর অনেক সুন্দরভাবে তাকে বিয়ের জন্য প্রপোজ করতে পারে। তো যাই হোক, মোমো এই শপিং মলেই আজ শপিং করতে আসবে এটা জো আগে থেকেই জেনে নিয়েছিল। এরপর যখন তার গার্লফ্রেন্ড এই শপিং মলে শপিং করতে আসে তখন জো তাকে ফোন করে শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে আসতে বলে, আর সেখানে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সমস্ত কিছুর ব্যবস্থা করতে থাকে। জোর কথা মতো মোমো যখন লিস্টে ওঠে তখন সেই লিস্টে তার সমবয়সী আরেকটা মেয়ে ওঠে, আর এই মেয়েটার নাম হচ্ছে নাম। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে তারা দুজনই সেম কালারের ড্রেস পরেছিল। আর এই যে নান মেয়েটিকে দেখছেন সেই হচ্ছে আমাদের আজকের গল্পের নায়িকা। আপনারা নিশ্চয়ই ভাবছেন আমাদের গল্পের প্রধান চরিত্র জুয়ের গার্লফ্রেন্ড তো এই মোমো, তাহলে নান কেন এই গল্পের নায়িকা? অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যেই জুয়ের সাথে মোমোর ব্রেকআপ হয়ে যাবে। তো ওইদিকে জু আগে থেকে প্ল্যান করে রেখেছিল, তাই সে তার প্ল্যান অনুযায়ী কন্ট্রোল রুম থেকে লিফটের ম্যাক্সিমাম ওয়েট ক্যাপাসিটি কমিয়ে দেয় যাতে শুধুমাত্র এই মুহূর্তে লিফটে করে তার গার্লফ্রেন্ড ব্যতীত অন্য কেউ গ্রাউন্ড ফ্লোরে না যেতে পারে। তবে এখানে যেহেতু তারা দুজন ছাড়া আর কেউ ছিল না, তাই এরকম হচ্ছে কেন এই ব্যাপারে তারা কিছুই বুঝতে পারে না, কারণ তারা কেউই জুয়ের প্ল্যান সম্পর্কে জানতো না। তখন মোমো নানকে বলে, তুমি যেহেতু পরে এসেছো তাই তোমার জন্য লিস্ট ওভারলোড হয়ে গেছে আর এজন্য লিস্টটা চলছে না। এ কথা শুনে নান মন খারাপ করে লিফট থেকে নেমে যায়, কিন্তু নান বের হয়ে আসার পরেও লিফট ওভারলোড দেখাচ্ছিল, এর জন্য লিফটটি চলছিল না। তাই এবার মোমো বের হয়ে আসে আর লিফটে উঠে পড়ে নান, কিন্তু আশ্চর্যের বিষয় তখন আর লিফট ওভারলোড দেখায় না, সে লিফটে করে একাই চলে যায়। এরপর নান লিফটে করে শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে চলে আসে। যেহেতু তাদের দুজনের ড্রেস একই রকম ছিল তাই নানকে মোমো ভেবে সবাই অনেক ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানায় আর রোমান্টিক মিউজিক বাজাতে শুরু করে, কিন্তু নানের ছিল ফুলে অ্যালার্জি তাই সে সবাইকে ফুল ছিটাতে নিষেধ করে, কিন্তু কেউ তার কোনো কথা শোনে না। তারা সবাই অনেক ফুল নানের উপর ছিটাতে শুরু করে। এরপর জোর প্রপোজ করার পালা চলে আসে। সে উপর থেকে একটা রশির সাহায্যে স্পাইডারম্যানের মতো ঝুলে তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করবে বলে প্ল্যান করেছে, কিন্তু সে উপর থেকে নামতে ভয় পাচ্ছিল তাই তার ম্যানেজার তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। জু তখন নিজেকে সামলাতে না পেরে নানের উপর গিয়ে পড়ে আর তার ড্রেসের একটা অংশ ছিঁড়ে ফেলে। এজন্য নান সবার সামনে কিছুটা লজ্জা পায়। নানের ড্রেস ছিঁড়ে গিয়েছে এটা দেখে সে জুকে অনেক জোরে ধাক্কা মেরে দেয়। এই ধাক্কা খেয়ে জোর পেছনে একটা তীর বিঁধে যায়, এজন্য সে অনেক ব্যথা পায়। এদিকে মোমো তখন শপিং মলের উপরে দাঁড়িয়ে এই সব কিছু দেখছিল, আর সে এজন্য জুকে ভুল বোঝে, কারণ সে তো জানে না যে জু তাকে বিয়ের প্রপোজ করার জন্য এই সব কিছুর আয়োজন করেছে। সে হঠাৎ করে এখানে এসে দেখেছে জু নানকে বিয়ের প্রপোজ করতে যাচ্ছে এবং সে ভেবেছে জু নানের জন্য এসব কিছুর আয়োজন করেছে। আর আপনারা তো ভালো করে জানেন মেয়েরা ভুল বোঝের উপরে পিএইচডি করা। এসব কিছু দেখে মোমো জুকে ভুল বুঝেছে, এটাই তো স্বাভাবিক। তো এরপর দিন দেখা যায় জুকে হসপিটালে ভর্তি করা হয়েছে, কারণ কালকে নানের ধাক্কায় জুয়ের পেছনে জায়গা মতো তীর বিঁধে গিয়েছিল, এজন্য সে অনেক ব্যথা পেয়েছিল জন্য তাকে হসপিটালে ভর্তি হতে হয়েছে। এখানে তার এক বন্ধু যার নাম হচ্ছে সাহস, সে তাকে দেখতে আসে। আর এখান থেকে আমরা জানতে পারি জু আসলে একজন সফটওয়্যার ডেভেলপার আর তাদের ফ্যামিলি অনেক ধনী। তবে জুয়ের পরিবার অনেক ধনী হওয়ার সত্ত্বেও জুয়ের মা তাকে সবসময় অনেক হিসেব করে টাকা পয়সা দিত যাতে সে বাড়তি টাকা পয়সা অপচয় করতে না পারে। আর এই কারণে জু নিজে একটা সফটওয়্যার কোম্পানি দাঁড় করানোর চেষ্টা করছে। আর সেদিন শপিং মলে সে আয়োজনগুলো করতে যত টাকা খরচ হয়েছিল সেটা জু তার বন্ধু শাওর কাছ থেকে ধার করেছিল।
এরপর শাও জুয়ের কাছে তার পাওনা টাকা ফেরত চায়, কিন্তু জু জানায় সে এই মুহূর্তে তার টাকা ফেরত দিতে পারবে না, এজন্য তাকে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। এটা শুনে জুয়ের বন্ধু জুয়ের ওপর খুব রাগ করে আর শাও জুর সঙ্গে কিছুক্ষণ কথা বলে সেখান থেকে চলে যায়। এরপর সেখানে নান চলে আসে আর নানকে দেখে তো জু ভয় পেয়ে যায়, কারণ অ্যালার্জির কারণে নানের মুখটা ফুলে গিয়ে বিভৎস হয়ে গিয়েছিল। কারণ তো জানেনি ফুলে তার অ্যালার্জি রয়েছে আর কালকে তার উপর অনেক ফুল ছিটানো হয়েছে সেখানে, এজন্য অ্যালার্জিতে তার চেহারা এখন এমন দেখাচ্ছে। আসলে এই অবস্থায় তাকে দেখতে অনেক ফানি লাগছিল আর এই অবস্থায় তাকে চেনার কোনো উপায় ছিল না। নান এখানে মূলত এসেছে জুয়ের কাছ থেকে টাকা নিতে, কারণ জুর কারণেই আজ তার মুখের এই অবস্থা, যার জন্য তাকে ডাক্তার দেখাতে হয়েছে, এজন্য তার অনেক টাকা খরচ হয়েছে। আর তাছাড়া সেদিন জু তো তার ড্রেসটা ছিঁড়ে দিয়েছিল আর সেই ড্রেসটা অনেক দামি ছিল। এই সব কিছু বাবদ সে জুর কাছে 34,000 টাকা চায় ক্ষতিপূরণ হিসেবে। জু তখন বলে এত টাকা তো আমার পুরো অনুষ্ঠানও খরচ হয়নি, এত টাকা আমি তোমাকে দিতে পারবো না। একথা বলে জু হসপিটাল থেকে বের হতে গেলে নান তার মানিব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে, তখন দুজনের কারাকারিতে মানিব্যাগটা জানলা দিয়ে বাইরের ডাস্টবিনে গিয়ে পড়ে। তখনও জু আর নানের মধ্যে মারামারি চলছিল। একটু পরেই হসপিটালে মোমো চলে আসে আর সে এসে জু আর নানকে এই অবস্থায় দেখে টাসকি খেয়ে যায়। আর এবার সে শিওর হয়ে যায় জু আর নানের মধ্যে আসলে কিছু একটা রয়েছে। তো যেহেতু জুর পেছনে অতিরিক্ত ব্যথা, তাই সে বসতে না পেরে তার সাথে দাঁড়িয়ে কথা বলে। তখন সেখানে নান বারবার তার টাকার কথা বলায় মোমো তাকে তার প্রাপ্য টাকা দিয়ে দেয়। এরপর সে জুকে বলে কোনো ম্যাচুইড মানুষ এভাবে প্রপোজ করতে পারে না, তুমি এখনো অনেক ছোট। আরেকটা কথা, তাও যদি বিয়ের প্রপোজটা আমাকে করতে, রিলেশন করবে আমার সাথে আর বিয়ের প্রপোজ করবে অন্য একটা মেয়েকে। বাহ, কি সুন্দর প্লেবয় টাইপের মন মানসিকতা তোমার। শোনো, আমি তোমার সাথে ব্রেকআপ করছি, নেক্সট টাইম আমার সাথে আর কোনো কন্ট্রাক্ট করার চেষ্টা করবে না। তোমার মতো ছেলের সাথে সম্পর্ক রাখার কোনো ইচ্ছা আমার নেই, তাও আবার আজকে যা দেখলাম সেটা দেখার পর আরো নেই। একথা বলে সে তার সঙ্গে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়। এদিকে জু জানলা দিয়ে দেখে দুজন লোক সেই ডাস্টবিন নিয়ে যাচ্ছে যার ভেতরে তার মানিব্যাগটা পড়েছিল, তাই সে দৌড়ে তার মানিব্যাগ নিতে আসে আর সেখানে গিয়ে সেই দুজন লোককে ডাস্টবিনের কথা জিজ্ঞেস করে। তখন লোক দুটো বলে তারা সব ডাস্টবিন গুলো এক জায়গায় করে রেখেছে। জু যে ডাস্টবিনের মধ্যে তার মানিব্যাগটা ফেলেছিল সেটা খোঁজার জন্য সেখানে যায়। সে প্রত্যেকটা ডাস্টবিন খোঁজে কিন্তু কোথাও তার মানিব্যাগটা খুঁজে পায় না, মানে তার কাছে, অর্থাৎ তার মানিব্যাগে যে সামান্য টাকা অবশিষ্ট ছিল সেটাও সে হারালো। এদিকে নান মোমোর কাছ থেকে যে টাকাগুলো পেয়েছিল সেই টাকাগুলো সে তার দাদির চিকিৎসার জন্য পাঠায়। আসলে তার দাদি খুব অসুস্থ ছিল আর তার চিকিৎসার জন্য এই মুহূর্তে অনেক টাকার দরকার, তাই নান যখন যেভাবে পারে তার দাদির জন্য টাকা পাঠায়, কারণ তার দাদি ছাড়া পৃথিবীতে তার আর কেউ নেই আর সে তার দাদিকে অনেক ভালোবাসে। এরপর নান তার অ্যালার্জির উপর বরফ লাগায় আর তার লেখালেখির কাজ শুরু করে। আর এখান থেকে আমরা জানতে পারি নান ছোটখাটো একজন স্টোরি রাইটার বা গল্প লেখিকা, আর তার গল্প লেখিকা হওয়ার পেছনেও কিন্তু একটা গল্প আছে, সেটা আমরা মুভির মাঝে যথাসময়ে জানবো। এরপর আমাদের বেশ কিছুদিন পরের দৃশ্য দেখানো হয়। আমরা দেখতে পাই জুর অবস্থা এখন অনেক খারাপ হয়ে গেছে, সে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তার এমন অবস্থা কেন হয়েছে সেটার জন্য দেখতে থাকুন, একটু পরেই জানতে পারবেন। আর তার এরকম পাগলের মতো অবস্থা দেখে একটা লোক তাকে ভিক্ষুক ভেবে একটা পয়সা দান করে। জু তখন রেগে গিয়ে পয়সাটা দূরে ছুঁড়ে মারে আর সেই পয়সাটা এসে লাগে নানের মাথায়, কিন্তু নান পয়সাটা দেখে খুব খুশি হয়ে তুলে নেয়। তখন জু তাকে দেখে চিনে ফেলে, তাই সে দৌড়ে যখন সে তার দিকে যাচ্ছিল তখন একটা গাড়িতে ধাক্কা খেয়ে পড়ে যায়। সে আবার উঠে দাঁড়ালে আবারও ধাক্কা খেয়ে পড়ে যায়। আর এখানের এই দৃশ্যটা অনেক মজার ছিল। এভাবে পড়তে পড়তে সে নানের কাছে গিয়ে নানের পা ধরে ফেলে, কিন্তু নান তাকে চিনতে পারে না। সে ভয় পেয়ে বলে, এই কি আপনি? আমার পা ছাড়ুন, নইলে আমি চিৎকার করে মানুষ জড়ো করব। তখন জু বলে, তোমার কারণে আমার হসপিটালে যেতে হয়েছে আর আমার ব্রেকআপ হয়ে গিয়েছে তোমার কারণে, আর তুমি আমাকেই চিনতে পারছো না। আমি সেই হতভাগা জু। এই কথা শুনে নান তখন তাকে চিনতে পারে, তাই সে জুকে তার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসে নান জুকে খেতে দেয় আর তখন সে এমন ভাবে খাচ্ছিল তাকে দেখে যেন মনে হচ্ছিল গত কয়েকদিন ধরে সে কিছুই খায়নি। এটা দেখে নান জুর এরকম অবস্থার কারণ জিজ্ঞেস করে। তখন জু বলে সেদিন সে তার মানিব্যাগটা খুঁজে পায়নি আর তার মানিব্যাগে কিছু টাকা ছিল সেগুলো তো গচ্ছে গেছেই, আর পাশাপাশি সেখানে তার হোটেলের রুমের লক খোলার পিন নাম্বারটা লেখা ছিল, এজন্য তাকে তার হোটেলের রুমে ঢোকার পিন নাম্বারটিও হারাতে হয়েছে। এখানে একটা বিষয় বলছি আপনাদের, জুর নাম্বার ডিজিট ডিমেনশিয়া নামক একটি রোগ আছে, মানে সে 3 ডিজিটের বেশি কোনো নাম্বার মনে রাখতে পারে না। এই বিষয়টা আমি একটু বুঝিয়ে বলছি। ডিমেনশিয়া অসুখটার মানে হচ্ছে সোজা বাংলায় ভুলে যাওয়ার অসুখ, মানে কারো যদি ডিমেনশিয়া অসুখ থাকে তার সমস্যা হচ্ছে সে সবকিছু ভুলে যাবে বা কোনো স্মৃতি সে বেশিক্ষণ ধরে রাখতে পারবে না। তবে এখানে জুয়ের যে সমস্যাটি
রয়েছে সে সবকিছুই মনে রাখতে পারে, শুধু 3 ডিজিটের উপরে কোনো সংখ্যা বা নাম্বার সে মনে রাখতে পারে না। আর তার এই অসুখটার শর্টকাট নাম হচ্ছে নাম্বার ডিমেনশিয়া। আশা করি বুঝতে পেরেছেন। যেহেতু সে 3টা ডিজিটের বেশি নাম্বার মনে রাখতে পারতো না, তাই সে তার সব পাসওয়ার্ড এবং পিন নাম্বারগুলো তার মানিব্যাগের ভিতরে একটা কাগজে লিখে রাখতো। আর সে তার সেই মানিব্যাগটি হারিয়ে ফেলায় সে বিপদে পড়ে গেছে। জুর বাসার পাসওয়ার্ড মনে না থাকায় সে তার নিজের বাসাতেও ঢুকতে পারছিল না। সে যখনই তার বাসায় যায় প্রত্যেকবারই ফুল পাসওয়ার্ড ট্রাই করে আর সিকিউরিটি গার্ডদের দৌড়ানি খায়। এজন্য সে অনেকদিন ধরে তার বাসায় ঢুকতে পারেনি। এজন্য তাকে রাস্তায় থাকতে হয়েছে। আর রাস্তায় থাকতে থাকতে তার চেহারা এখন পাগলের মতো হয়ে গেছে। এজন্য নানও তাকে দেখে প্রথমে ভয় পেয়েছিল। আর এখন এখানে জু নানকে সবকিছু খুলে বলে আর এটাও বলে যে তোমার জন্য আমাকে এই সমস্যায় পড়তে হয়েছে, এখন তোমাকেই আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করতে হবে। সবকিছু শুনে নান তাকে বলে এ ব্যাপারে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, আর তুমি আপাতত এখান থেকে চলে যাও। কিন্তু জু যেহেতু তার নিজের বাসায় ঢুকতে পারছিল না, তাই সে কিছুতেই নানের বাসা থেকে যেতে চায় না, সে এখানেই থাকতে চায়। কিন্তু নান বিভিন্ন ভাবে তাকে বাসা থেকে বের করার চেষ্টা করে। সে জুকে টেনে হিচড়েও তার বাসা থেকে বের করার চেষ্টা করে, কিন্তু জু কিছুতেই নানের বাসা থেকে বের হয় না। এক পর্যায়ে নান তাকে সেখানে থাকার পারমিশন দিয়ে দেয়, এক প্রকার বাধ্য হয়ে বা হাল ছেড়ে দিয়ে বলতে পারেন। আর এরপর থেকে জু নানের বাসাতেই থাকতে শুরু করে। কিন্তু এখানেও সে চুপচাপ থাকে না। দুষ্টু জু এরপর থেকে নানকে প্রচন্ড ভাবে বিরক্ত করতে থাকে। কখনো জোর মুখে লাগানো শসা সে নানের বাটিতে রেখে দেয় আর সেগুলো সে নানকে খাওয়ায়। নান না বুঝে সেগুলো খেয়ে ফেলে। আবার কখনো বা নানের কাজের মাঝে তার ল্যাপটপ নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায় গান শোনার জন্য। এভাবেই টম এন্ড জেরির মতো চলছিল তাদের দিনকাল। একদিন নান তাকে সবজি বাজারে নিয়ে যায় তাদের বাসার বাজার করার জন্য। সেখানে সবাই একসঙ্গে সবজি কেনার কারণে কিছুটা ভিড় হয়েছিল আর ভিড়ের জন্য অনেক চিল্লাপাল্লা হচ্ছিল। এটা দেখে জু বলে তোমরা এটাকে মাছের বাজার বানিয়ে ফেলেছো, সবজি কিনতে এসেছো ভালো কথা, কিন্তু সবাই সারের মতো চিল্লাচ্ছ কেন? জুয়ের কথা শুনে সেখানে থাকা লোকজন সবাই প্রচন্ড রেগে যায় আর রেগে গিয়ে সবাই তার দিকে সবজি ছুঁড়ে মারতে শুরু করে। এর জন্য জুর অবস্থা অনেকটা খারাপ হয়ে যায়। তো এরপর তারা সেখান থেকে তাদের বাসায় ফিরে আসে। একদিন রাতে জু আর নান একসাথে রাস্তা দিয়ে হাঁটছিল। আসলে নান তার প্রডিউসারের কাছে তার একটা স্টোরি জমা দিয়ে বাসায় ফিরছিল। ফেরার সময় জু তার সঙ্গে গল্প করতে করতে যাচ্ছিল। তখন তারা একটা শপিং মলের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তখন নানরা একটা লাল রঙের ড্রেস দেখে খুব পছন্দ হয়। জু তখন নানকে ওই ড্রেসটা কিনে ফেলতে বলে, কিন্তু নান বলে এত টাকা দিয়ে আমি কখনোই ড্রেস কিনবো না, আমি কখনোই ড্রেসের পেছনে এত টাকা খরচ করি না, আর তাছাড়া সবাই তোমার মায়ের মতো বড় লোকস না। আমাকে আমার দাদির চিকিৎসা করাতে হয়, সেখানে অনেক টাকা আমাকে ব্যয় করতে হয়। এত টাকা দিয়ে ড্রেস কিনে পরার সামর্থ্য আমার এখনো হয়নি আর কোনোদিন ছিলও না। একথা শুনে জু ভাবতে থাকে তাহলে সেদিন শপিং মলে ওর যে ড্রেসটা পরা ছিল সেটার দাম নাকি 34,000 টাকা ছিল, আর সেই জন্য তার কাছে অনেক টাকা ক্ষতিপূরণ চেয়েছিল এবং সে মোমোর কাছ থেকে সেই টাকা নিয়েও ছিল। তাহলে সে এত দামি ড্রেস কিভাবে কিনলো? সে যেহেতু এত বেশি টাকার ড্রেস কখনো পরে না, তবে এই ড্রেসটার দাম মাত্র 2900 টাকা। তাহলে তখন সে এত দামি ড্রেস কোথায় পেল? জোর মনে সন্দেহ হতে থাকে। তাই সে বাসায় গিয়ে খুঁজতে থাকে। সে যে ড্রেসটা সেদিন ছিঁড়ে ফেলেছিল সেটা, মানে যেটার জন্য নান 34,000 টাকা জরিমানা নিয়েছে। এরপর খুঁজতে খুঁজতে সে সেই ড্রেসটা খুঁজে পায় আর বুঝতে পারে নান ফুটপাথ থেকে মাত্র 500 টাকা দিয়ে এই ড্রেসটি কিনেছিল। কিন্তু সেদিন মোমোর কাছ থেকে নান পুরো 34,000 টাকা নিয়েছিল এই ড্রেসটা ছিঁড়ে ফেলার জরিমানা হিসেবে। জু এবার সবকিছু বুঝতে পেরে তার বাকি টাকা ফেরত চায়, কিন্তু নান তাকে বলে সে পুরো টাকাটা তার দাদির চিকিৎসার জন্য পাঠিয়ে দিয়েছে। তখন তার কাছে কোনো টাকা ছিল না, তাই সে মিথ্যা কথা বলে মোমোর কাছ থেকে টাকাটা নিয়েছিল। আসলে সেই মুহূর্তে তার টাকাটা খুব প্রয়োজন ছিল, এজন্য সে মিথ্যা বলেছিল। তো এটা বুঝতে পেরে এরপর জু তাকে এজন্য আর কিছু বলে না। যাই হোক, আপনাদেরকে তো আগেই বলেছি নান হচ্ছে একজন স্টোরি রাইটার। তাই পরদিন সকালবেলা তার বস তাকে ফোন করে বলে রাইটার আর প্রডিউসারদের একটা বিশাল কনফারেন্সের আয়োজন করা হয়েছে, সেখানে অনেক নাম করা মানুষজন আসবেন। আর তিনি নানকে সেই কনফারেন্সে ইনভাইট করেন আর বলেন তোমার লেখা স্টোরিগুলো প্রডিউসারকে শোনালে সে হয়তো তোমার গল্পগুলো পছন্দ করতে পারে এবং তোমাকে একটা কাজ দিতে পারে। নান এসব শুনে অনেক খুশি হয়ে যায়, কারণ সে অনেকদিন ধরে এমন একটা সুযোগ খুঁজছিল। ফাইনালি সে এবার সেটা পেয়ে গেছে। তো এরপর নান দ্রুত বের হওয়ার জন্য রেডি হয়, কিন্তু দ্রুত নাচর বান্দা সে আজকে আবার নানের কাছে কিছু টাকা চায়। টাকাটা না দিলে নানকে কিছুতে সে বের হতে দিবে না। সে নানের সাথে দুষ্টামি করতে থাকে। তাই আর উপায় না পেয়ে নান তার ক্রেডিট কার্ডটা জুকে দিয়ে দ্রুত কনফারেন্সে চলে যায়, যাতে সে তার ক্রেডিট কার্ড থেকে যত টাকা লাগে সেটা খরচ করতে পারে। তো এদিকে নান তার কনফারেন্সে চলে আসে আর সেখানে অনেক বড় বড় প্রডিউসাররা এসেছিল। কিছুক্ষণ পর তার বস তাকে বলে তুমি যদি এখানে কোনো সমস্যা না করো তাহলে অবশ্যই প্রডিউসাররা তোমার গল্প সিলেক্ট করবে, আর এজন্য
অবশ্যই তোমার গল্প অনেক রোমান্টিক এবং ইন্টারেস্টিং হতে হবে, তবেই তোমার গল্প প্রডিউসারদের কাছে সিলেক্ট হয়ে যাবে। নান তার এসব কথা মনোযোগ দিয়ে শুনতে থাকে। ঠিক তখন নানের ফোনে জুয়ের কল আসে। সে তাকে বলে দ্রুত স্টাইলে একটা ছবি তুলে মেসেঞ্জারে পাঠিয়ে দাও। এর কারণ আপনারা তো জানেন যে 3 ডিজিটের বেশি নাম্বার মনে রাখতে পারে না। তাতে কি হবে, তার আরেকটা প্রতিভা রয়েছে, সেটা হচ্ছে সে যে কোনো মেয়েকে দেখে তার বডি শেপ বা সাইজ বলতে পারে। তাই সে ল্যাপটপে নানের ক্রেডিট কার্ডের পাসওয়ার্ড নানের বডি শেপ বা তার বডি সাইজ অনুযায়ী দেখে দিয়েছিল, যাতে সে নানের ক্রেডিট কার্ডের পিন নাম্বার ভুলে গেলেও নানকে দেখে সেটা মনে করতে পারে। কিন্তু এই মুহূর্তে যেহেতু নান তার সামনে ছিল না, এজন্য সে নানকে ফোন করে তাকে দ্রুত স্টাইলে একটা ছবি তুলে মেসেঞ্জারে পাঠাতে বলে। তখন নান বারবার স্টাইলে ছবি তুলে পাঠাতে শুরু করে, কিন্তু প্রত্যেকবারই সেটা ঠিকভাবে হচ্ছিল না। এজন্য তাকে অনেকবার তার ছবি তুলে জুকে পাঠাতে হয়, কিন্তু প্রত্যেকবারই একই অবস্থা হয়। এক পর্যায়ে নান বাধ্য হয়ে সবার সামনে চিৎকার করে জুকে তার বডি শেপ বলতে থাকে। এটা শুনে সেখানকার সবাই তার দিকে তাকিয়ে থাকে, আর প্রডিউসার বিরক্ত হয়ে তাকে সেখান থেকে বের করে দেয়। মানে নান যে আশাটা করে এখানে এসেছিল তার সেই আশার উপর তরমুজ পড়ে গেল। আর এতে নান খুব রেগে জুকে মারতে যায়, কিন্তু বাসায় ফিরে দেখে জু তার জন্য সেই লাল ড্রেসটা কিনে এনেছে, যেটা তার খুব পছন্দ ছিল। তাছাড়া তার জন্য একটা নতুন সোফা সে কিনে এনেছে, আর কিছু স্পেশাল গিফট এনেছে নানের জন্য। এসব দেখে নান খুব খুশি হয়ে তাকে আর কিছু বলতে পারে না। কিন্তু একটু পরে সে তার ক্রেডিট কার্ড চেক করে বুঝতে পারে জু এসব কিছু তার ক্রেডিট কার্ডের টাকা দিয়েই কিনেছে। মানে সে নানের টাকা দিয়ে নানকে গিফট দিয়েছে, আর এখন তার অ্যাকাউন্টে আছে মাত্র 37 পয়সা। এটা দেখে নান আর সহ্য করতে পারে না, তাই সে জুকে মারতে থাকে। জু তখন সেখান থেকে পালিয়ে যায়। যেহেতু নান জুয়ের উপর অনেক রেগেছিল, তাই পরদিন সকালবেলায় জু নানকে খুব সুন্দর একটা খাবার বানিয়ে দেয়। খাবারটা এত টেস্টি ছিল যে নান এক নিমেষে সবটুকু শেষ করে ফেলে, আর এর জন্য নানের জুয়ের প্রতি রাগটাও একটু কমে। আর এখানে তারা বেশ রিল্যাক্সেই গল্প করতে থাকে। কিন্তু একটু পরেই বাসার মালিক ভাড়া চাইতে আসে, কারণ নান বিগত 2 মাসের বাসা ভাড়া বাড়িওয়ালার কাছে পরিশোধ করেনি। এজন্য বাড়িওয়ালা তার উপর প্রচন্ড রেগে আছে, আর রেগে আজকে আবার তার কাছে বাড়ি ভাড়া চাইতে এসেছে। কিন্তু এখন কি করা যাবে, নানের কাছে তো আর কোনো টাকাই অবশিষ্ট নেই, কারণ কালকে জু তার সব টাকা শেষ করে ফেলেছে। তাই সে আর উপায় না পেয়ে নিজের গলা চেঞ্জ করে বাড়িওয়ালাকে বলে নান বাড়িতে নেই, আপনি পরে এসে ভাড়া নিয়ে যাবেন। নানের দাদি অসুস্থ, আপনি পরে আসবেন। আর নান খুব ভালো মেয়ে, সে খুব শীঘ্রই আপনার টাকা আপনাকে দিয়ে দিবে। তো এই সব কিছু দেখে জু তাকে বলে তুমি এত টেনশন করছো কেন, টাকা ইনকাম করা তো আমার কাছে খুবই সোজা, জাস্ট একটু ব্রেনটাকে ইউজ করতে হয়। তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে সহজে টাকা ইনকাম করতে হয়। এরপর জু গাড়ি নিয়ে বড় একটা হোটেলের পার্কিং এ চলে আসে, আর সেখানে কোনো ধনী ব্যক্তির গাড়ি আসার অপেক্ষা করতে থাকে। এরপর সে যখন একজোড়া ধনী কাপলকে আসতে দেখে, তখন সে দ্রুত গিয়ে তাদের পার্কিং এর জায়গায় তার গাড়ি পার্কিং করে। এতে লোকটা খুব রেগে যায়। তখন জু তাকে কিছু টাকা দিয়ে বলে তোমার গাড়িটা অন্য জায়গায় গিয়ে পার্কিং করো, আমার অনেক টাকা, এইসব সামান্য কিছু টাকা গেলে আমার যায় আসবে না। অন্য কারো তো এত টাকা দিয়ে আমার মতো গাড়ি পার্কিং করার সামর্থ্য নেই, তো এই টাকাগুলো নাও আর সরে যাও। কিন্তু লোকটা তো খুব ধনী ছিল, তাই এই কথা শুনে তার অহংকারে লেগে যায়। এজন্য সে আরো 10 গুণ বেশি টাকা দিয়ে বলে তোমার গাড়িটা অন্য জায়গায় গিয়ে পার্ক করো। আর তুমি কি আমাকে ফকির ভেবেছো নাকি, তোমার টাকা আছে আমার নেই, তুমি যা টাকা অফার করেছিলে এখানে তার চেয়ে 10 গুণ বেশি টাকা আছে, তুমি অন্য জায়গায় গিয়ে গাড়ি পার্কিং করো। তো জু এর মাধ্যমে এই লোকটির কাছ থেকে ফ্রিতে অনেক টাকা পেয়ে যায়, আর এভাবে সারাদিন তারা অনেক লোকের কাছ থেকে প্রচুর টাকা পায়। জু অনেকগুলো বড় লোক ধনী খুঁজে বের করে, আর প্রত্যেকের সাথে একই সেম কাজ করে। এভাবে জু আর নান মিলে আজকে অনেক টাকা ইনকাম করে ফেলে। এরপর রাতের বেলা তারা একটা ক্লাবে যায় আনন্দ করার জন্য, আর সেখানে গিয়ে জু নানের জন্য খুব সুন্দর একটা গান গায়। এই গানটা শুনে নান তো জুয়ের উপর ইমপ্রেস হয়ে যায়, আর তারা সারা রাত সেখানে অনেক মজা করে। এরপর দেখা যায় পরের দিন সকালবেলা যখন তাদের বিল চেক করে, তখন তাদের বিল দেখে তারা অবাক হয়ে যায়, কারণ গত রাতে তারা এত বেশি ড্রিঙ্কস করে ফেলেছিল যে নান নেশার ঘরে সবাইকে বলেছিল আজ তার পক্ষ থেকে সবাইকে ট্রিট দেওয়া হবে। তাই সবার বিল তাদের নামে লেখা হয়েছে, আর সবাই ফ্রিতে ট্রিট এর কথা শুনে অনেক বেশি ড্রিঙ্কস করেছিল, এজন্য বিলটাও অনেক বেশি উঠেছে। তো আর কি করার আছে, সেই বিল পরিশোধ করতে গিয়ে তাদের সব টাকা আবার শেষ হয়ে যায়। মানে আগের দিন তারা এত কষ্ট করে যে টাকা ইনকাম করেছিল সেটা এক রাতেই শেষ। তাই তারা মন খারাপ করে বাড়িতে ফিরে আসে, কিন্তু বাড়িতে ফিরে এসে দেখে তারা বাড়ি ভাড়া পরিশোধ না করার কারণে তাদের বাড়ির সমস্ত জিনিসপত্র বাইরে বের করে দেওয়া হয়েছে। এটা দেখে তারা অনেক চিন্তিত হয়ে যায়। জু তখন জিনিসপত্রের মধ্যে নানের ব্যাংকের একটা বই পায়, আর সেটা দেখে জু বলে আমাদের কাছে এখনো অনেক টাকা আছে। কিন্তু নান বলে আমি না খেয়ে থাকলেও এই টাকা কখনো খরচ করতে পারবো না, এই টাকাটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। নান তখন রেগে গিয়ে জুকে বলে তুমি এত
এতদিন আমার টাকায় চলেছো, তাই এখন থেকে আমি আর তোমার পেছনে কোনো টাকা খরচ করতে পারবো না। জু তখন রেগে গিয়ে নানকে বলে, তোমার মতো এমন সেলফিশ মেয়ের সঙ্গে কোনো ছেলেই থাকবে না। আমি যদি আমার ঘরের লকটা খুলতে পারতাম তাহলে অনেক আগেই তোমাকে ছেড়ে চলে যেতাম। একথা শুনে নান খুব রেগে যায়, তাই সে বড় একটা হাতুড়ি নিয়ে জুয়ের বাসার সামনে যায় আর হাতুড়ির বাড়ি মেরে সেই লক ভেঙে ফেলে। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, আগে থেকে ঘরের ভেতরে জুয়ের ফ্রেন্ড শাও ছিল। সে প্রথমে ভয় পেয়ে গেলেও নানকে দেখে তার খুব ভালো লেগে যায়, মানে সে নানকে দেখে ভালো করেই ক্রাশ খেয়ে গেছে। এরপর জুকে দেখে সে বলে, আমি কিছুদিন আগে এখানে এসেছি কিন্তু অনেক চেষ্টা করেও তোকে খুঁজে পাইনি। একথা বলে তারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এটা দেখে নান সেখান থেকে চলে যায়। তখন শাও জুকে বলে, মেয়েটা কি তোর গার্লফ্রেন্ড? জু বলে না। একথা শুনে শাও খুব খুশি হয়ে জুর কাছে নানের ব্যাপারের সবকিছু শোনে আর জুকে বলে, মেয়েটা যেহেতু তোর গার্লফ্রেন্ড না, তাহলে আমার সাথে ওই মেয়েটার সেটিংস করিয়ে দে। মেয়েটাকে আমার অনেক পছন্দ হয়েছে, আমি ওর সঙ্গে প্রেম করতে চাই। তুই কিভাবে ব্যবস্থা করে দিবি আমি জানি না। জু তখন বলে, মেয়েটাকে মগের মূল্যক নাকি যে চাইলি আর হয়ে গেল? দেখ, চেষ্টা করে তোর কপালে থাকলে হয়ে যাবে। এরপর শাও নানকে পটানোর চেষ্টা করতে শুরু করে। সে প্রথমে নানের বাসার বাড়ি ভাড়া মিটিয়ে দিয়ে তাকে আবার তার বাসাটা ফিরিয়ে দেয়। এর মাধ্যমে তাদের ফ্রেন্ডশিপ হয়ে যায় আর সে নানকে বলে কাল সে তাকে ঘুরতে নিয়ে যাবে। তো এতে নানও রাজি হয়ে যায়। শাও তার কথা মতো পরদিন নানকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য আসে, কিন্তু তাদের পিছু পিছু লুকিয়ে জো সেখানে চলে আসে। তাদের দুজনকে একসঙ্গে দেখে জো কিছুতেই সহ্য করতে পারছিল না। আসলে সে তাদের দুজনকে একসাথে দেখে মনে মনে অনেক জেলাস করছিল। এর কারণ হচ্ছে আমাদের জো নিজের অজান্তেই নানকে পছন্দ করতে শুরু করেছে। আসলে এই কয়দিন নানের সাথে থাকতে থাকতে আর তাকে জ্বালাতে জ্বালাতে অজান্তেই নানের প্রতি জুয়ের ভালো লাগা তৈরি হয়ে গেছে। এজন্য সে নানকে আর তার ফ্রেন্ড শাওকে একসাথে দেখে সহ্য করতে পারছিল না। আর তার জ্বালাপোড়া অবস্থা দেখে একটা বাচ্চা মজা নেওয়া শুরু করে। এটা দেখে জুয়ের গায়ে আরো জ্বালা ধরে যায় আর সে বাচ্চাটিকে ধরে সেই কালামি দেয়। শাও যাতে নানকে নিয়ে বাইরে যেতে না পারে তাই সে সব রকমের চেষ্টা করে, কিন্তু এরপরও নান শাওয়ের সাথে চলে যায়। এরপর শাও নানকে নিয়ে নানারা একটা শো দেখতে চলে আসে। তখন বেচারা জো আর কি করবে, সেও তাদের পিছু পিছু চলে আসে। জো নানের পাশের সিটে গিয়ে বসে। এক পর্যায়ে শাও তার হাত জুয়ের গায়ে রাখতে গেলে জু এটা করতে তাকে বাধা দেয়। আর এখানে এই শোতে নানের একটা রোল ছিল, তাই নান অ্যাক্টিং করার সময় ভুলক্রমে একটা রশিতে আটকে যায়। তখন নানকে সেখান থেকে বাঁচানোর জন্য তাদের দুজনের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়, কারণ জু আর শাও দুজনেই চাচ্ছিল নানকে বাঁচাতে। কে তাকে আগে বাঁচাবে এটা নিয়ে তাদের মাঝে ঝগড়া বেঁধেছে। এই ঝগড়ার মাঝে নান রশি ছিঁড়ে সেখান থেকে নিচে পড়ে যায়। এরপরও তাদের দুজনের ঝগড়া থামে না। তখন জু ঝগড়া করতে করতে উপর থেকে প্যান্ট খুলে নিচে পড়ে যায়। দর্শকরাও তখন তাকেও একজন ক্যারেক্টার মনে করে আর এসব কিছু দেখে সবাই হাসতে থাকে, কারণ সবাই ভাবছিল জু অসাধারণ হাসির অভিনয় করেছে। এরপর শো শেষে শাও নানকে দাঁড়িয়ে রেখে গাড়ি আনার জন্য পার্কিং এ যায়। সেই সুযোগে জু নানকে কোলে উঠিয়ে একটা ভ্যানে করে নিয়ে যেতে থাকে, কারণ সে শাও আর নানকে একসাথে যেতে দিবে না। তখন সেখানে শাও চলে আসে আর তাকে বলে, তুমি কি মনে করেছো তুমি আমার থেকে দ্রুত যেতে পারবে? আমার গাড়ির স্পিড তোমার ভ্যানের থেকে কম নাকি? চেষ্টা করতে থাকো আর দেখো আমার গাড়ির থেকে স্পিডে যেতে পারো কিনা। জু কোনো কথা না বলে ভ্যান নিয়ে একটা চিকন গলির মধ্যে ঢুকে পড়ে, যাতে শাও আর তাদের পেছনে আসতে না পারে। এজন্য হয়েও তাই শাও তার বড় গাড়ি নিয়ে সেই চিকন গলির মধ্যে ঢুকতে পারে না। কিন্তু এখানেও সমস্যা, গলির থেকে বের হতেই হঠাৎ করে তাদের ভ্যান একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে যায়। এজন্য তারা খুব একটা ব্যথা পায়নি ঠিকই, কিন্তু তখন ওই গাড়ি থেকে একটা ছেলে বের হয়ে আসে যার নাম ছিল জিয়াং। আসলে জিয়াং ছিল নানের এক্স বয়ফ্রেন্ড। তারা একে অপরকে দেখে অবাক হয়ে যায়, কারণ অনেকদিন পর তাদের একে অপরের সাথে দেখা হলো। তবে তারা কেউই কারোর সঙ্গে কোনো কথা বলে না অনেকদিন পর দেখা হওয়ার পরেও। এরপর সেদিন সন্ধ্যায় জিয়াং এর ওয়াইফ নানকে ফোন করে। আসলে সে ভেবেছে নান ইচ্ছে করে জিয়াং এর সঙ্গে দেখা করেছে, আবার জিয়াং এর অ্যাটেনশন পাওয়ার জন্য। এজন্য জিয়াং এর ওয়াইফ নানের উপর খুব খেপে গেছে, তাই সে তার সঙ্গে দেখা করার কথা বলে। সে নানকে সরাসরি বলে, দম থাকে তো আমার সাথে দেখা করো একবার। আমার হাজবেন্ডের সাথে কি? এটা শুনে পরদিন নান জিয়াং এর ওয়াইফের সাথে দেখা করতে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে। এরপর সে জুয়ের দেওয়া সেই লাল ড্রেসটা পরে রেডি হয়ে নেয়। এই ড্রেসটা পরে নানকে দেখতে এত বেশি সুন্দর লাগছিল যে তার দিক থেকে যেন চোখ ফেরানো যাচ্ছিল না। এরপর সে শাওকে নিয়ে জিয়াং এর ওয়াইফের সঙ্গে দেখা করতে আসে। তাদের পিছু পিছু জো চলে আসে। নানের সঙ্গে দুইজন ছেলেকে দেখে জিয়াং এর ওয়াইফ তাকে ইনসাল্ট করে বলে, তুমি হয়তো ভয় পেয়ে দুজন বডিগার্ড সঙ্গে করে নিয়ে এসেছো, এতটাই ভয় পাও নাকি আমাকে? তখন জু সামনে চলে এসে বলে, আমি নানের বয়ফ্রেন্ড, নট এ বডিগার্ড। তখন তাকে সরিয়ে দিয়ে শাও বলে, ও আসলে মজা করছে, আমি আসলে নানের বয়ফ্রেন্ড। নান তখন বেকায়দায় পড়ে গিয়ে বলে, এরা কেউ আমার বয়ফ্রেন্ড নয়, এরা দুজনই
আমার জাস্ট ফ্রেন্ড, আর আমি আমার ফ্রেন্ডকে নিয়ে কোথায় যাব না যাব সেটা তো আমার ব্যাপার, বাট তুমি কে আমাকে জিজ্ঞেস করার? তোমার কোনো ফ্রেন্ড নেই? তুমি ফ্রেন্ড নিয়ে আসতে পারলে না নাকি? তোমার সাথে কেউ ফ্রেন্ডশিপই করে না? এটা শুনে জিয়াং এর ওয়াইফ এবার উল্টো ইনসাল্ট হয়ে যায়। তখন সে বলে, না আমি এসব সস্তার ফ্রেন্ড রাখি না, আমি যেমন ভিআইপি আমার তেমন ভিআইপি ফ্রেন্ড চাই। এটা শুনে জু তখন বলে, নিজেকে ভিআইপি রাস্তা টোকাইয়ে বলতে পারে। আসলে যারা আসলেই ভিআইপি ক্লাসের তাদের নিজেকে ভিআইপি মুখে বলতে হয় না, তাদের আচরণে সেটা প্রকাশ পায়। কিন্তু তোমার আচরণে চাংলাই কুত্তা বাঘাতার নাম এমন ভাব প্রকাশ পাচ্ছে। এটা শুনে জিয়াং বলে, তোমরা আমার ওয়াইফকে ইনসাল্ট করছো কেন? জু বলে, কোথায় আমরা তোমার ওয়াইফকে অপমান করছি? আমরা শুধু তোমার ওয়াইফের আসল যোগ্যতাটা তুলে ধরলাম। ঘেভুয়ে করলেই সবাই অনেক বড় কুত্তা হয়ে যায় না? এটা শুনে জিয়াং এর ওয়াইফ এবার প্রচন্ড রেগে যায়। রাগে তার শরীর জ্বলতে থাকে। তবুও সে তার রাগটা কারোর সামনে বুঝতে না দিয়ে নানকে বলে, তুমি তো খুব ভালো মেয়ে, তা তোমার দুইটা বয়ফ্রেন্ড কেন? নান বলে, কোথায় আমার দুইটা বয়ফ্রেন্ড? আমি তোমাকে একবার বলেছি, তাও আবার বলছি, এরা শুধুই আমার ফ্রেন্ড। এটা নিয়ে আবার জু আবারও ঝগড়া করতে থাকে। এরপর খাবার টেবিলে গিয়ে তাদের দুজনের মধ্যে আবার ঝগড়া হয় কে আগে নানকে বসার জন্য চেয়ার এগিয়ে দিবে সেটা নিয়ে। তাই দুজনের চেয়ার টানাটানি করার ফলে নান থপাস করে নিচে পড়ে যায়। আর এটা দেখে জিয়াং এর ওয়াইফ খুব জোরে জোরে হাসতে থাকে। নান তখন নিজেকে সামলে নিয়ে বলে, আপনি দেখছি আমার দুজন হ্যান্ডসাম ফ্রেন্ডের দিক থেকে চোখই ফেরাতে পারছেন না, নিজের চোখটা তো ঠিক করুন। এই কথা শুনে শাহ বলে, আমার থেকে বেশি বয়সের মেয়েদের উপর আমার কোনো ইন্টারেস্ট নেই। এই মহিলাকে দেখে তো অনেক বেশি বয়স্ক মনে হচ্ছে, আর সে যে মেকআপ করে নিজের বয়স লুকানোর চেষ্টা করেছে সেটা তো বোঝাই যাচ্ছে। তখন জু বলে ওঠে, শাও তুমি কবে বুঝবে বলো? আন্টিদের সঙ্গে এভাবে কথা বলতে নেই, বয়সে বড় অর্থাৎ আন্টিদের একটু সম্মান দিয়ে কথা বলতে হয়। এসব বলে তারা জিয়াং এর ওয়াইফকে অপমান করতে থাকে। জিয়াং এর ওয়াইফ এত অপমান সহ্য করতে না পেরে একটা ওয়েটারকে ইশারা করে নানের উপর খাবার ফেলতে বলে। এর জন্য সে ওয়েটারকে অনেকগুলো টাকা দেবে। তবে জু কিন্তু আগে থেকে সেটা টের পেয়ে যায় যে ওয়েটার এখন নানের উপর খাবার ফেলতে যাবে। তাই সে একটা টেকনিক খাটিয়ে সেই খাবারগুলো উল্টো জিয়াং এর ওয়াইফের উপর ফেলে দেয়। এর কারণে জিয়াং এর ওয়াইফের মুখের অবস্থা এতটা খারাপ হয়ে যায় যে কেউ তাকে দেখলে না হেসে পারবে না। আর এবারও সেই নানকে অপমান করতে গিয়ে নিজেই অপমানিত হয়ে যায়। এরপর নানের কাছে থাকা সেই বড় অ্যামাউন্টের ব্যাংকের বইটা জিয়াংকে সে দিয়ে দেয়, যেটার জন্য জুর সঙ্গে তার ঝগড়া হয়েছিল। আসলে আজ এই টাকাটা দেওয়ার জন্যই নান এখানে এসেছে। এর কারণ দেখতে থাকুন, একটু পরে জানতে পারবেন। এরপর সেখান থেকে বের হয়ে নান আর জু বাসের জন্য অপেক্ষা করছিল, আর তারা এখানে একে অপরের সাথে টুকটাক কথাবার্তা বলছিল। জু আর নান যখন বাসে করে ফিরছিল তখন নান তার জীবনে ঘটে যাওয়া অতীতের কিছু ঘটনা জুকে বলতে শুরু করে, কারণ সে এখন জুকে তার আপন কেউ ভাবতে শুরু করেছে। নান বলে, আমি যখন প্রথমে এই শহরে এসেছি তখন আমার ঠিক মতো দুবেলা খাবার জুটতো না। তখন আমি অনেক আর্থিক সমস্যার মধ্যে দিন কাটাতাম, আর তখন আমার সার্ভাইভ করতে অনেক বেশি কষ্ট হতো। কিন্তু আমার খুব বড় স্বপ্ন ছিল মেডিকেল কলেজে ভর্তি হওয়ার, এজন্য আমি অনেক কষ্ট করতাম। তখন আমার জিয়াং এর সঙ্গে পরিচয় হয়, আর তার সঙ্গে কথা বলে আমার অনেক ভালো লাগে, আর আমরা একে অপরের ভালো বন্ধু হয়ে যাই। তারপর একসময় আমরা একে অপরকে ভালোবেসে ফেলি। জিয়াং এর পরিবার ছিল আমার পরিবার থেকে আরো দরিদ্র। জু তখন বলে, ওই বাজে ছেলেটাকে তুমি ভালোবেসেছিলে? এ কথা শুনে নান বলে, সে তখন ওই রকম বাজে ছিল না, সে আমাকে খুব ভালোবাসতো, আর টাকার জন্য সে কলেজে ভর্তি হতে পারছিল না। তাই আমার দাদু আমার কলেজের ভর্তি হওয়ার জন্য যে টাকাটা আমাকে দিয়েছিল, আমি কলেজে ভর্তি না হয়ে সেই টাকাটা দিয়ে ওকে কলেজে ভর্তি করিয়েছিলাম, আর দাদুকে মিথ্যা বলেছিলাম যে আমি কলেজে ভর্তি হয়েছি। জিয়াং এর পড়াশোনার খরচ চালানোর জন্য আমি টিউশনি করতাম, রাস্তায় রাস্তায় ফল বিক্রি করতাম, কখনো ভালো কিছু খাওয়ার আগে তার জন্য টাকা রেখে দিতাম। আমি সবসময় আমার টাকা পয়সা সেভ করে সেখান থেকে বাঁচিয়ে আমি সেই টাকাগুলো জিয়াং এর জন্য রেখে দিতাম। জিয়াং এর পড়াশোনার খরচ চালানোর জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, আর ওর যখন যা লাগতো তখন তাকে সেটা দেওয়ার ট্রাই করতাম। ওকে আমি সবসময় বসতাম এবং সবসময় ওকে নিয়ে আমি ভাবতাম। বাইরে তুষারপাত হলে আমার খুব চিন্তা হতো ওর জন্য। জিয়াং আমাকে কথা দিয়েছিল সে গ্রাজুয়েশন শেষ করে চাকরি পেলে আমাকে বড় মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দিবে, যাতে আমি আমার শখের মেডিকেল কলেজে পড়তে পারি। কিন্তু চাকরি পাওয়ার পরে সে আমাকে আর মনে রাখলো না। টাকার লোভে সে তার বড়লোক বসের মেয়েকে বিয়ে করে নিল, আর আমাকে একদিন কিছু টাকা ধরিয়ে দিল আর বলল, তুমি আমার জন্য যে টাকা খরচ করেছো এখানে তার থেকে বেশি টাকা আছে, আর তুমি আমাকে ভুলে যাও। আমার তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখা সম্ভব না, আর তুমি আমার থেকে বেটার ডিজার্ভ করো, আর নেক্সট টাইম থেকে আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা না করলে খুশি হব, কারণ তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে আমার ওয়াইফ রাগ করতে পারে। এসব কথা বলার পর সে আমার সাথে ব্রেকআপ করে চলে যায়। এরপর থেকে আমিও আর কখনো জিয়াং এর সাথে যোগাযোগ করার চেষ্টা করিনি। আমি ওর থেকে নিজেকে
সরিয়ে নিয়েছিলাম আর আমি ওর থেকে আস্তে আস্তে পুরোপুরিভাবে একটা সময় মুভ অন করে নেই। তারপরে আমি ওকে ভুলে গিয়েছিলাম। কালকে ওর সঙ্গে আমার দেখা না হলে আমার ওর কথা মনেই পড়তো না, কারণ ওর মতো ফালতু ছেলেকে মনে রাখার কোনো কারণ নেই। এসব কথা শুনে জু বলে, আসলে তুমি অনেক কঠিন সময় পার করে এসেছো, এটা আমি বুঝতে পারছি, তবে তুমি মন খারাপ করো না। কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। আজকে সে ভালো আছে ঠিক আছে, কিন্তু একদিন হলেও সে তোমাকে ঠকানোর ফল পাবে। নেচার অফ রিভেঞ্জ নামে একটা কথা আছে, মানে তুমি অপরজনকে যেটা দিবে সেটাই তুমি নিজের জন্য ফেরত পাবে। অর্থাৎ কেউ যদি অপর কারোর সাথে প্রতারণা করে তাহলে তাকে সেটার মাসুল অবশ্যই গুনতে হবে। নান তখন বলে, কে কি করলো এসব আমার দেখার নেই, তবে একটা সময় চাইতাম সে যাতে আমার পেইনটা বুঝতে পারে, তবে এখন আমার ওর জন্য কোনো কিছু ফিল হয় না। তবে আমার এই জীবনের গল্পটা আমি ইন্টারনেটে শেয়ার করেছিলাম, এই গল্পটার জন্য অনেকের কাছ থেকে অনেক সাড়া পেয়েছিলাম, আর তখন একজন প্রডিউসার আমার গল্পটিকে পছন্দ করেন, আর সেখান থেকেই আমার রাইটার হয়ে ওঠা। তারপর থেকে আমি একের পর এক গল্প লিখতে থাকি, আর এভাবেই চলছে আমার জীবন। আর জিয়াং আমাকে যে টাকা দিয়েছিল সেই টাকার 1 টাকাও আমি কখনো খরচ করিনি, কারণ আমার এইটুকু আত্মসম্মান আছে যে কেউ আমাকে কিছু টাকা দিয়ে ব্রেকআপ করবে সেই টাকাটা আমি নিজের জন্য খরচ করব এরকম মন মানসিকতা আমার নেই। আমি গরিব হতে পারি কিন্তু এইটুকু আত্মসম্মান আমার আছে, এজন্য আমি শত বিপদে পড়েও সেই টাকা কখনো খরচ করিনি। এজন্য তোমার সাথে সেদিন আমার ঝগড়া হয়েছিল, কারণ তুমি দেখেছিলে আমার কাছে অনেক টাকা থাকার সত্ত্বেও আমি সেই টাকা খরচ করতে চাইনি। আর আজকে জিয়াংকে সেই টাকাটা ফেরত দিতে পেরে আমার অনেক ভালো লাগছে, কারণ অনেক দিন ধরে এই টাকাটা আমি জমিয়ে রেখেছিলাম শুধুমাত্র জিয়াংকে ফেরত দেওয়ার জন্য। আমি ভেবেছিলাম যদি কখনো তার সঙ্গে আমার দেখা হয় তাহলে আমি তাকে এই টাকাটা অবশ্যই ফেরত দেব। মানে আপনারা কি বুঝতে পেরেছেন? সেদিন যে নানের কাছে জু অনেকগুলো টাকা দেখেছিল, তখন নান কিন্তু বলেছিল সে মরে গেলেও এই টাকা খরচ করতে পারবে না। আসলে সে সেই টাকাটা সেভ করে রেখেছিল শুধুমাত্র জিয়াংকে ফেরত দেওয়ার জন্য। নান আরো বলে, আমার দাদির চিকিৎসার জন্য আমার মাঝে মাঝেই অনেক টাকার প্রয়োজন হয়, আর ডাক্তার বলেছে তাকে একটা অপারেশন করাতে হবে, সেই জন্য অনেক টাকা লাগবে। আমি যে কোনো মূল্যে আমার দাদিকে সুস্থ করতে চাই, কারণ আমার দাদি ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই। তখনই রাস্তা দিয়ে একটা পানি ছিটানোর গাড়ি যাচ্ছিল, সেটা দেখতে যে জু নানকে পানির হাত থেকে বাঁচানোর জন্য বুকের মধ্যে জড়িয়ে নেয়। এরপর জু তাকে বলে, জিয়াং নামের ওই ছেলেটার স্মৃতি মাথা থেকে ডিলিট করে দাও, আর আজ থেকে আমাকে তোমার মেমোরিতে সেট করে নাও, আমি তোমাকে অনেক ভালোবাসি। নান তখন বলে, তুমি ছেলে হিসেবে খুবই ভালো, এটা ঠিক আছে, কিন্তু যে আমার ফোন নাম্বার বার্থডে মনে রাখতে পারবে না সেরকম মানুষের সঙ্গে সারা জীবন কি করে থাকবো? জু তখন বলে, আমি তোমার জন্য সবকিছু করতে পারবো, আমাকে বিশ্বাস করো, আমি তোমার সবকিছু মনে রাখবো, আমি তোমাকে কথা দিচ্ছি, আর তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি এবং সারা জীবন অনেক ভালোবাসবো, ভালোবেসে তোমার পাশে থাকবো। নান এসব শোনার পর আর জুয়ের প্রপোজ রিজেক্ট করতে পারে না, সে জুয়ের প্রপোজ অ্যাকসেপ্ট করে নেয়, আর আজকের পর থেকে তারা একে অপরকে ভালোবেসে ফেলে আর একসঙ্গে থাকা শুরু করে। তারা একে অপরের সাথে অনেক সুন্দর সময় কাটাতে শুরু করে। এভাবে তাদের দিন খুব ভালোই কেটে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে নান যে কোম্পানির বই লিখে সেই কোম্পানি থেকে তার ডাক আসে। সেখানে গেলে কোম্পানির ওনার তাকে জানায় তার লেখা বই খুবই জনপ্রিয়তা পাচ্ছে, তাই সে তাকে নিয়ে আরো কাজ করতে চায়। আর এই খুশিতে কোম্পানি নানকে 1 বছর সারা পৃথিবীতে ঘোরার সুযোগ করে দেয়, যাতে সে এর মাধ্যমে সারা পৃথিবীর জনপ্রিয় সব জায়গায় ঘুরতে পারে আর তার ব্রেন শার্প করে নিয়ে আরো সুন্দর সুন্দর বই লিখতে পারে। একথা শুনে নান খুশিতে ঝুঁকে গিয়ে সবকিছু খুলে বলে যে সে আগামী 1 বছর সারা পৃথিবী ঘোরার সুযোগ পেয়েছে। ঠিক তখন নানের কাছে একটা ফোন আসে। ফোনের অপর পাশ থেকে বলা হয় তার দাদুর অবস্থা তেমন একটা ভালো নেই, সে হয়তো 1 বছরের মধ্যেই পুরোপুরি অন্ধ হয়ে যাবে। নান যেহেতু তার দাদুকে অনেক ভালোবাসতো, তাই এই কথা শুনে সে খুব কষ্ট পায় আর সিদ্ধান্ত নেয় সে তার দাদুকে তার সঙ্গে ঘুরতে নিয়ে যাবে। একথা শুনে জু বলে, আমিও তোমাদের সঙ্গে যেতে চাই, কিন্তু জুর ক্যারিয়ারের কথা চিন্তা করে নান বলে, তাহলে তোমার অ্যাপ ডেভেলপমেন্টের অনেক ক্ষতি হয়ে যাবে, তোমাকেও তোমার লাইফে প্রতিষ্ঠিত হতে হবে, তোমার লাইফটাকে তোমার থামিয়ে রাখা যাবে না। জু তখন বলে, আমার মায়ের যেহেতু অনেক টাকা আছে তাই আমি এসে অন্য কোনো নতুন ব্যবসা শুরু করব, আমাকে নিয়ে চিন্তা করো না। একথা শুনে নান তখনকার মতো রাজি হয়ে যায়। তাই পরদিন জু নানের জন্য একটা ওয়েডিং রিং কিনে নানের বাড়ি এসে দেখতে পায় নান তাকে ছাড়াই চলে গেছে। মানে নান জুকে তার সাথে নিয়ে যেতে পারলে খুশি হতো ঠিকই, কিন্তু সে জুয়ের ক্যারিয়ারের কথা চিন্তা করে তাকে রেখেই চলে গেছে, কারণ জুর একটা বড় অ্যাপের কাজ হাতে এসেছিল আর নান সেটা জানতে পেরেছিল। তাই তার ক্যারিয়ারের কথা চিন্তা করে সে তাকে না বলেই চলে গেছে, যাতে সে তার কাজ ঠিক মতো করতে পারে। নান জুর উদ্দেশ্যে একটা চিঠি লিখে গেছে, সেখানে লিখেছে, জু তুমি যখন আমার চিঠিটা পাবে তখন আমি আমার দাদুকে নিয়ে অন্য দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছি, তোমার সাথে কাটাতে
কাটানো মুহূর্তগুলো আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত। আমি তোমার সাথে যতটুকু সময় কাটিয়েছি ততটুকু সময় আমি অনেক এনজয় করেছি। এরপরও আমাকে যেতে হবে। আমি তোমাকে খুব মিস করব, তবে আমি চাই না ভালোবাসার জন্য তুমি তোমার ক্যারিয়ারটা নষ্ট করে ফেলো। আমি চাই তুমি তোমার নিজের পায়ে দাঁড়াও, তোমার লাইফে তুমি প্রতিষ্ঠিত হও। তোমার অনেক দিনের স্বপ্ন আমি নিজের হাতে আমার ভালোবাসার জন্য নষ্ট করতে পারবো না। তুমি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছো, তাই তোমাকে অনেক ধন্যবাদ। আর আমি তোমার সাথে কাটানোর সময়গুলো কোনোদিন ভুলবো না। আমি যখন ফিরে আসবো তখন আমি তোমাকে তোমার লাইফে প্রতিষ্ঠিত একজন পার্সন হিসেবে দেখতে চাই। আমার বিশ্বাস তুমি আমার এই কথাটা রাখবে। আর আমাকে তুমি যে সকল সুন্দর মুহূর্ত উপহার দিয়েছো, আমার সাথে যতটুকু সময় কাটিয়েছো, এর সব কিছুর জন্য তোমাকে আবারও ধন্যবাদ। তুমি আমাকে মাফ করে দিও তোমাকে সেলফিশের মতো এভাবে একা রেখে যাওয়ার জন্য। আমি 1 বছর পরে ফিরে এসে যেন তোমাকে আত্মনির্ভরশীল হিসেবে দেখতে পাই। আমার কথাটা রেখো। এরপর 1 বছর কেটে যায়। জু মন দিয়ে কাজ করে 1 বছরে অনেক উন্নতি করেছে, কারণ সে নানের বলা শেষ কথাটা রেখেছে। কারণ নান চেয়েছিল জু তার স্বপ্ন পূরণ করুক এবং সে তার লাইফে প্রতিষ্ঠিত হোক। এরপর একদিন তার মা তার সঙ্গে দেখা করতে আসে আর তাকে বলে, তুমি কি এখনো ওই মেয়েটার জন্য অপেক্ষা করে আছো? তুমি কি তাকে অনেক ভালোবাসো? জু বলে হ্যাঁ। এই কথা শুনে তার মা একটু মুচকি হাসে। এর মানে তিনি নানকে তার ছেলের বউ হিসেবে পছন্দ করেছেন। এরপর জু একটা ইন্টারন্যাশনাল মিটিং অ্যাটেন্ড করার জন্য ইউরোপের ইতালিতে আসে। যেখানে মিটিং চলছিল তার পাশে একটা বিখ্যাত জায়গা ছিল, যেটা রোমিও আর জুলিয়েটের জীবন কাহিনীর জন্য বিখ্যাত। তাই জু কাজ শেষে সেখানে ঘুরতে যায়। সেখানে একটা দেয়াল আছে যেখানে মানুষরা তাদের মনের কথা লিখে রাখতো। মানে এখানে অনেক প্রেমিক প্রেমিকা তাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের জন্য ভ্যালেন্টাইন ডেতে নোট লিখে রেখে যায়। যার উদ্দেশ্যে লিখে রেখে যায় তার নাম লিখে দেয়, আর পরবর্তীতে সে এসে সেই নোটটা পড়ে। আর সেটা দেখতে গেলে জুয়ের একটা লেখা দেখে তার চোখ আটকে যায়। তখন সে খেয়াল করে লেখাটা হচ্ছে নানের হাতের লেখা। তখন সে বুঝতে পারে নান হয়তো আশেপাশে কোথাও আছে। তাই সে চিৎকার করে নান নান বলে ডাকতে থাকে। সেদিন সেখানে অনেকগুলো কাপলের ওয়েডিং অনুষ্ঠান হচ্ছিল, আর সবাই বুঝতে পারে এই ছেলেটি হয়তো তার ভালোবাসার মানুষকে খুঁজে পাচ্ছে না। তাই তারাও জুর সঙ্গে নানকে ডাকতে থাকে। আর সবার ডাক শুনতে পেয়ে নান সেখানে চলে আসে। জু তাকে দেখে স্থির হয়ে যায়। সে বলে, তুমি কি জানো আমি তোমাকে কতটা মিস করেছি? প্রত্যেক দিন, প্রত্যেক ঘন্টা, প্রত্যেকটা মুহূর্ত আমি তোমাকে অনেক মিস করেছি। তুমি না বলেছিলে আমি তোমার ফোন নাম্বার, জন্মদিন অথবা তোমার জন্মদিনের তারিখ কোনো কিছুই মনে রাখতে পারবো না। আমি যাতে তোমার সব কিছু মনে রাখতে পারি আমি সেই ব্যবস্থা করে ফেলেছি। এই কথা বলে সে তার একটা হাত দেখায় যেখানে সে নানের ফোন নাম্বার, জন্মদিনের তারিখ এর সব কিছু হাতে ট্যাটু করে রেখেছিল। জু বলে, আমি তোমাকে কথা দিয়েছিলাম আমি তোমার জন্মদিন এবং তোমার ফোন নাম্বার সবকিছুই মনে রাখবো। আমি আমার সেই কথাটা রেখেছি। এবং সে আরো বলে, যদি কোনোদিন অ্যাক্সিডেন্টে আমি আমার এই হাতটা হারিয়ে ফেলি তাই আমি আরেক হাতে সেম ট্যাটু করে রেখেছি, যাতে আমি কোনো সময় এগুলো ভুলে না যাই। কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি তোমার সব কিছু মনে রাখতে চাই। তার দাদি তখন তার পাশেই ছিল, আর তিনি সবকিছু শুনে নানকে বলেন, যাও তুমি ওকে আর অপেক্ষা করিও না, এই ছেলেটা সত্যি তোমাকে অনেক ভালোবাসে। তারপর নান জুয়ের কাছে যায়। এরপর দুজন দুজনকে কিস করে। জু তখন নানকে ওয়েডিং রিংটা পরিয়ে দেয় আর তাকে বিয়ের জন্য প্রপোজ করে। আর এরকম একটা সুন্দর মুহূর্তের মধ্যে দিয়ে আমাদের আজকের গল্পটা এখানে শেষ হয়ে যায়। আচ্ছা, আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন? এই সিনেমাটা শুরু হয়েছে একটা বিয়ের প্রপোজের দৃশ্য দিয়ে আর শেষ হলো একটা বিয়ের প্রপোজের দৃশ্য দিয়েই। মানে তখন তো জু তার গার্লফ্রেন্ডকে বিয়ের জন্য প্রপোজ করতে পারেনি, কিন্তু এখন সে ঠিকই তার ভালোবাসার মানুষটিকে বিয়ের জন্য প্রপোজ করতে পেরেছে এবং সে তার ভালোবাসার মানুষটিকে ফাইনালি নিজের করে পেয়ে গেছে। আসলে মন থেকে যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে সে তার জন্য সবকিছুই করতে পারে, আর সে যদি তার জন্য অপেক্ষা করে তাহলে সে তার ধৈর্যের জন্য তার ভালোবাসার মানুষটিকে নিজের করে পেয়েও যেতে পারে। তো আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে মিস করবেন না। আর চ্যানেলে অনেকদিন পরে ভিডিও দিলাম কারণ মাঝখানে চ্যানেল হ্যাক হয়েছিল। ভিডিওটি এর জন্য খুব একটা রিচ পাবে না, এজন্য আপনারা ভিডিওতে সবাই একটু লাইক কমেন্ট করবেন কয়েক সেকেন্ড সময় দিয়ে, তাহলে ভিডিওটা বেশি মানুষের কাছে পৌঁছাবে। তো আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। টেক লাভ এন্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।